हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। ফিরহাদ হাকিমের মনে হয়েছে যে এদেশের যারা সংখ্যালঘু মুসলমানরা 31%, আর সারা ভারতবর্ষে তারা 13% আছে, অতএব সংখ্যালঘু আছে। কিন্তু সর্বশক্তিমানের ইচ্ছায় একদিন তারা সংখ্যাগুরুরও সংখ্যাগুরু হয়ে যাবে। আসলে যখন এইরকম একটা অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতি, তখন কলকাতার মহানাগরিক হিসেবে তার এই কাণ্ডজ্ঞানহীন মন্তব্য দাঙ্গাকে উস্কে দেয় এবং মানুষের জনজীবনকে ব্যাহত করে, সংখ্যাগুরুর হৃদয়ে আশঙ্কা পৌঁছয়। তাহলে যে মিনি পাকিস্তান ইতিমধ্যে হয়ে গেছে বলে অনেক আগে ঘোষণা করেছিলেন, সেটা কি মিনি পাকিস্তান থেকে তাহলে পূর্ণ পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে? কিংবা সরকারের কি কোনো গোপন এজেন্ডা আছে যে যার মধ্যে দিয়ে এদেশে সংখ্যালঘুদের আধিপত্য বাড়িয়ে এদেশটাকেও মুসলিম কোনো রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে? এরকম অনেক আশঙ্কা আমরা যারা সংখ্যাগুরুর তরফের ধর্মগুরুরা রয়েছি এবং যে হাজার হাজার অসহায় সংখ্যাগুরুরা এখানে রয়েছে সংখ্যালঘুদের থেকেও একদম কম নিরাপত্তার মধ্যে, তাদের কাছে মনে হচ্ছে এটা কোনো আগাম অশুভ ভবিষ্যতের অশনি সংকেত তিনি দিচ্ছেন, আমাদের পারতপক্ষে ঘুরিয়ে সতর্ক করবার চেষ্টা করছেন এবং নিজের আত্মজনেদের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে কথা তিনি বলছেন সেটা আসলে হিন্দু সমাজকেই সতর্ক করে দেবার জন্য একটা বার্তা তিনি দিতে চাইছেন। এগুলো বন্ধ হওয়া উচিত। মহানগরিকের পদে থেকে, একটি নিরপেক্ষ প্রশাসনিক দায়িত্বে থেকে এই কাণ্ডজ্ঞানহীন মন্তব্য দেশের ঐক্য, সহমত এবং শান্তির বাতাবরণকে বিঘ্নিত করবে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যেমন বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন রয়েছে, এই রাজ্যে পাশাপাশি দেশেরও সংখ্যাগুরুরা অর্থাৎ হিন্দুরাও বিপন্ন হতে চলেছে, কি বলবে? বিপন্ন হতে চলেছে না, আমরা তো এ রাজ্যে বিপন্নই বটে। যে রাজ্যে সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও আমাদের কোর্টে গিয়ে দুর্গাপুজো করতে হয়, কার্তিক পুজোর সময় লাইটের কিছু অদল বদল নিয়ে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়ে যায় বেলডাঙায়, কিংবা লক্ষ্মী পুজোর সময় ব্যাপকভাবে মা লক্ষ্মীর মূর্তি ভাঙচুর করা হয়, কালী পুজোর সময় গড়িয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে মা কালীর কোথাও জিভ ভেঙে দেওয়া হয়েছে, কোথাও হাত ভেঙে দেওয়া হয়েছে, মূর্তিগুলোকে বিকৃত করে দেওয়া হয়। এরপরও আমরা কি করে বলতে পারি যে আমরা এদেশে শান্তিতে সহাবস্থান করছি? এমন ওপারে ইউনুস দুর্গাপুজোর সময় বলেছিলেন যে কি সুন্দর শান্তির পরিবেশ, কি আনন্দ করে উৎসব হচ্ছে, তারপর আজকে সেই উৎসবের প্রলম্বিত চেহারা তো সারা পৃথিবী দেখতে পাচ্ছে। সেরকমই খানিকটা আমাদের এখানেও সেই একই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি। বাইরে থেকে সব শান্তির বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে বারুদের স্তূপে অগ্নিসংযোগের অপেক্ষায় আমরা দিন গুনছি মাত্র। বাংলাদেশের মতন পরিস্থিতি হতে চলেছে বাংলায় তাহলে? বাংলায় এখন বর্তমানের যা পরিস্থিতি, যে কোনো সময় এখানে শান্তি বিঘ্নিত হতে পারে যদি আরও বেশি করে আমরা সতর্ক না থাকি, সংখ্যাগুরুরা যদি একসঙ্গে না থাকে এবং সংখ্যালঘুদের এই অত্যাচার, এই তোষণের রাজনীতি, এই সংখ্যালঘুদেরকে দুধেল গাই বলে চালিয়ে দেওয়া এবং তাদেরকে পরিপুষ্ট করবার প্রয়াস সব ক্ষেত্রে যদি এখনই নিয়ন্ত্রিত না হয়, তাহলে কিন্তু নিশ্চিতভাবে সংখ্যালঘুদের চাপে সংখ্যাগুরুদের প্রাণ এখানে বেরিয়ে যাবে। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে যদি কেউ কোনো মন্তব্য করেন যেটা মানে নেওয়া যায় না, যে মন্তব্য কুরুচিকর মন্তব্য, সেখানে তাকে শোকজ করা হবে, বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু একের পর এক মন্তব্য করে চলেছেন ফিরহাদ হাকিম, কিন্তু সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এমনকি এই যে গতকালের মন্তব্য, তারপরেও শাসক দলের তরফ থেকে কোনো সিদ্ধান্ত বা কোনো মন্তব্য এখনও করা হয়নি। ফিরহাদ হাকিম তো এই প্রথম এইরকম আলটপকা মন্তব্য করছেন তা তো নয়। আসলে যখনই তিনি তার জাত ভাইদের সামনে যান,
কোনো বার্তা দিতে, তখনই তার অন্তরের কথা তিনি একদম অনাবৃত করে সোজাসুজি বলে ফেলেন। এটা ওনার একটা বড় গুণ আমি বলবো। এবং সেই কথা বলতে গিয়ে আসলে জাত ভাইদের দেখে মনের কথা বলতে গিয়ে আসল সত্য কথাটা তিনি বারবার বলছেন। তার জন্য একবারও তাকে কেউ শোকজও করছে না, তাকে জিজ্ঞেসও করছে না, তার কথায় লাগাম দেবারও কোনো চেষ্টা হচ্ছে না। আমার মনে হয় এ সমস্তের নেপথ্যে সরকারের একদম প্রচ্ছন্ন প্রশ্রয় কাজ করছে। পুরোটাই কি ভোট ব্যাংকের জন্য চুপচাপ আছে, তোষণের রাজনীতি চলছে? নিশ্চিতভাবে, নাহলে তোহা সিদ্দিকী যখন হুঙ্কার ছাড়ে, কিংবা হুমায়ুন কবির যখন 30 এবং 70% নানান অঙ্ক কষে কেটে কুচি কুচি করে হিন্দু জলে ভাসিয়ে দেবার জন্য হুঙ্কার দেয়, কিংবা যখন আমাদের হেকিম সাহেব কিছুদিন অন্তর অন্তরই হিন্দুদের বুকে চমক লাগে এমন নানান কথা বলতে থাকেন, তারপরেও যখন দেখি যে এরা স্বমহিমায় বহাল তবিয়াতে দেশ রাজ্য চালিয়ে যাচ্ছে এবং নিজের মতো করে নিজেদের দলকে মতকে পুষ্ট করছে, হিন্দুদের হুমকি দিচ্ছে, তখন এর পিছনে বড় কারো অনুপ্রেরণা আছে ছাড়া আর কি বলা যেতে পারে। এর পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক সংখ্যালঘুরা এই দেশে আসছেন বর্ডার পার করে, সেখানে দেখা যাচ্ছে বিএসএফ এর হাতে তারা পাকড়াও হচ্ছেন। এখানে দাঁড়িয়ে তাদেরকে কি উদ্বাস্তু বলা হবে, নাকি তাদেরকে কিভাবে তাদের পরিচয় কী হবে? কারণ তারা প্রাণের ভয়ে আসছেন এই দেশে। প্রাণের ভয়ে যে সমস্ত হিন্দুরা এখানে আসতে বাধ্য হচ্ছেন, তাদের তো আশ্রয় দেওয়া ছাড়া মানবিক কারণে আর অন্য কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটাও ভাবতে হবে যে ক্রমাগত এই সমস্ত অনুপ্রবেশকারীদের যে চাপ বা আশ্রয় প্রার্থীদের চাপ, সেটা আমাদের দেশেও কিন্তু অর্থনৈতিক একটা চাপ সৃষ্টি করবে, খাদ্য, বাসস্থান সমস্ত কিছু যে চাপ সৃষ্টি করবে। কোনো একটা দেশ যা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আলাদা আলাদা হয়ে গেছিল, সেখানে কোনো প্রত্যর্পণ করা হয়নি, জাতিগত দিক থেকে যে প্রত্যর্পণ সেটা হয়নি। কিন্তু দেখা গেল তারপর থেকে ক্রমশ 31% হিন্দু বাংলাদেশে কমতে কমতে 8% এসে দাঁড়ালো। আর উল্টো দিকে আমাদের এখানে যে মুসলমানরা ছিলেন সংখ্যালঘু, ধীরে ধীরে তারা বাড়তে বাড়তে 30 থেকে 33 এখন 35% দিকে তারা চলে যাচ্ছে একদম সরকারি হিসেব অনুযায়ী। এই যে দু দেশে এক জায়গায় হিন্দু কমে যাচ্ছে আর এক জায়গায় মুসলমান বেড়ে যাচ্ছে, এই সংখ্যাতত্ত্বের যে বৈষম্য, এটা মিটিয়ে ফেলা উচিত। এর জন্য কি পররাষ্ট্র ক্ষেত্রে নীতি হওয়া উচিত, এর জন্য কী রাজনৈতিক পদক্ষেপ করা উচিত, সেটা একেবারে সংবিধান অনুযায়ী দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বসে সেটা ঠিক করা উচিত। কারণ এটা দীর্ঘদিন চলতে পারে না। এবং বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ আমাদের এখানে ঘটছে, তাতে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষজন, কেননা মূল চাপটা পশ্চিমবঙ্গের ওপরই এসে পড়ছে। এর আগেও যারা এই রাজ্য শাসন করেছে তারা একই কথা বলেছে। শেখ হাসিনার সঙ্গে যখন জ্যোতিবাবুর বৈঠক হয়েছে, তখন সে একই প্রসঙ্গ সেখানে উঠে এসেছে। দীর্ঘদিন কেবলমাত্র এখানে হিন্দুদের চাপ বেড়ে যাবে আর ওদেশে মুসলমানরা সমস্ত হিন্দু তাড়িয়ে দেবে, এটাকে যেমন মেনে নেওয়া যায় না, ঠিক তার পাশাপাশি মানবিক ক্ষেত্রেও যখন একটা মেয়েকে আমরা দেখি যে প্রাণ ভয় সেই যুবতী মেয়েটি পালিয়ে আসছে, ধর্ষণ হবার ভয়, তার অসুস্থ মা বাবাকে ফেলে রেখে বিএসএফ ক্যাম্প তাকে নিয়ে গিয়ে সেফ জায়গায় রাখছে, কিংবা যখন দেখি যে 17 কিলোমিটার সাঁতরে একটা অসহায় মানুষ প্রাণ বাঁচানোর জন্য চলে যাচ্ছে, তখন তাকে আশ্রয় না দিয়ে উপায় নেই। আর বারবার এরকম হাজারে হাজারে লাখে লাখে মানুষকে আশ্রয় দিতে দিতে পশ্চিমবঙ্গের অর্থনীতিও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, জটিল হয়ে যাচ্ছে, স্থান সংকুলনের অভাব হচ্ছে, কাউকে কাউকে এখানে এনে বসানো হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য, আর কেউ কেউ এসে অসহায়ভাবে আশ্রয় নিচ্ছে। তাহলে এই পশ্চিমবঙ্গের জনবিন্যাস সেটা কোন দিকে যাবে, এর আর্থিক বিন্যাস কোন দিকে যাবে, এর অন্যান্য অর্থনৈতিক যে সমস্ত দিকগুলো রয়েছে তার গতি প্রকৃতি কি হবে, এটা কিন্তু অত্যন্ত একটা জটিল ব্যাপার। এই ব্যাপারটাকে অত সহজে সমাধান করা যাবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।